আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায়। জাতীয় ও চট্টগ্রামের নেতৃবৃন্দ, আপনাদের আপনারা দাঁড়িয়ে পতাকাকে সম্মান প্রদর্শন করুন। যে যেখানে আছেন সেখানে দাঁড়িয়ে পতাকাকে ভাষা সৈনিক এবং বাংলাদেশের প্রগতিশীল আন্দোলনে যাকে আমরা সবসময় দেখি, মুস্তফা নুরুল ইসলাম। এখন বক্তব্য দিবেন মুস্তফা নুরুল ইসলাম চৌধুরী, মঞ্চে উপবিষ্ট বিশিষ্টজন, অনুষ্ঠানের আয়োজক, মেলা পরিষদের সদস্যবৃন্দ এবং এই ঐতিহাসিক প্যারেড ময়দানে জমায়েত আপনারা, সবার উদ্দেশ্যে আমার সালাম, শুভেচ্ছা। সপ্তাহব্যাপী স্বাধীনতা মেলা উদযাপনের এই অনুষ্ঠানে আপনাদের সাথে মিলিত হবার, আপনাদের সাথে কথা বলবার যে সুযোগ আমাকে করে দেয়া হয়েছে, এই সম্মানে আমি নিজেকে ধন্য বিবেচনা করছি। উদ্যোক্তা মেলা পরিষদের সদস্যবৃন্দ এবং বিশেষ করে আমার দীর্ঘকালের সুহৃদ বান্ধব আব্দুল্লাহ হারুন চৌধুরী, আপনাদেরকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। অতি বিরল ভাগ্য বলে মানছি যে একদা এই প্যারেড ময়দানেই বীর চট্টলাবাসী মানুষের জমায়েতে বক্তৃতা করে গেছেন খিলাফত আন্দোলনের নেতা মাওলানা শওকত আলী, মাওলানা মোহাম্মদ আলী, তারপর মহাত্মা গান্ধী, পণ্ডিত জওহরলাল নেহেরু এবং আপনাদের ঘরের মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী প্রমুখ, আর সবশেষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বলেছি বিরল ভাগ্য, এখন যোগ করব কি বিস্ময়কর বিরল এই ভাগ্য যে একজন অতি সাধারণ নগণ্য, আমিও কেমন করে যেন সামিল হয়ে গেলাম ওই তালিকার নিম্নতম সারিতে। বারংবার আমার সশ্রদ্ধ কৃতজ্ঞতা স্বাধীনতা মেলা পরিষদ আপনাদের কাছে, চেয়ারম্যান আব্দুল্লাহ হারুন চৌধুরী আপনার কাছে। আজকের এই অবকাশে সালাম জানাই দুশ্মনী শক্তির মোকাবিলায় জুলুমশাহীর উৎখাতের লক্ষ্যে বারংবার আপনারা লড়াই করেছেন, লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন। স্মরণ করছি 70 বছর পার হয়ে গেছে 1930-এ আপনাদেরই সশস্ত্র অভ্যুত্থান, জালালাবাদ পাহাড়ে সাম্রাজ্য শক্তি ব্রিটিশ সিংহের বিরুদ্ধে, এবং সেই থেকে পরের কালে 71-এ আপনাদেরই আগ্রাবাদে, বন্দরে, কালুরঘাটে পাকিস্তানি হায়নাকে লড়তে বাংলায় উজ্জ্বলতম ইতিহাস হয়ে রয়েছে। কদাপি যেন বিস্মৃত না হই, মানুষকে বাঁচিয়ে রাখে, মানুষকে অর্জনের লক্ষ্যে এগিয়ে নিয়ে যায় তার ইতিহাস। যাই হোক, স্মৃতিচারণার কথামালা এখানে থাক। আজকে নতুন মিলেনিয়ামে, নতুন শতকের শুরুর লগ্নে মুক্ত বাঙালির এবং অবশ্য কোন পটভূমিতে এটা হচ্ছে সেই থেকে খেয়ালে রাখছি, সবাইকে খেয়ালে রাখতে অনুরোধ করছি। এ কথাটা একটু আগেও আলোচিত হয়ে গেছে। 30 বছর হয়ে এলো বাঙালি মুক্ত, স্বাধীন
সবুজের বুকে লাল সূর্য খচিত তার জাতীয় পতাকা, তার জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা। আর তৃতীয় বিশ্বের সবচাইতে ছোট আয়তনের দেশগুলির অন্যতম দেশটির যে মাতৃভাষা, সেই মাতৃভাষা আজ আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদায় সমৃদ্ধ। তারপরেও মুক্ত বাঙালির এখন নিজের কাছেই এমন শানিত হয়ে জিজ্ঞাসা, এ কোন কাল পটভূমিতে আমাদের স্বাধীনতা মেলার উদযাপন? সরাসরি একটাই জবাব, এখন নষ্ট সময়, এখন বেজায় দুঃসময়। রবীন্দ্রনাথ থেকে ধার করে বলি, মানুষ জন্তুর হুহুঙ্কার দিকে দিকে উঠে বাজি। রোজকার জীবনের সাথে, রোজকার অভিজ্ঞতার সাথে এখন মিলিয়ে নেব, অক্ষরে অক্ষরে মিলে যাবে। শুনি চারিদিক ছেয়ে মানুষ জন্তুর হুহুঙ্কার। তাই বলে কি হার মানব? তাই বলে কি হটে যাব? তবে চিরকালীন শাশ্বত সত্যটা এই যে মানুষ মানুষ বলেই শেষ অবধি মানুষ হটে না। এইবার নজরুল থেকে অপরাজেয় সাহসটা নেব, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। এবং কেতাবে রয়েছে সেই পবিত্র বাণী, মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, খোদার সৃষ্ট শ্রেষ্ঠ জীব। এরপর বিশেষ করেই তো আমাদের অভিজ্ঞতা, আমাদেরই মুক্তিযুদ্ধ এবং সেই যুদ্ধে আমাদের বিজয়। বলা গেছে ইতিহাসে পাঠ নিতে হয়। ইতিহাসে কেন পাঠ নিতে হয়? দুটো অতীব জরুরি প্রয়োজনে। এক, ইতিহাস যখন পাঠ করি তখন নিজেকে আবিষ্কার করি। ইতিহাস যখন পাঠ করি তখন নিজেকে চিনে নিই এবং প্রেরণার সন্ধান পাই। এইক্ষণে যেমন বলা হলো 1930-এর চট্টগ্রাম থেকে 1971-এর চট্টগ্রাম, এই ইতিহাস পাঠ করলে কি প্রেরণার সন্ধান পাবো না, সাহসী হবার সন্ধান পাবো না? দুই, নবীন প্রজন্ম, ঘরের সন্তান ইতিহাস পাঠের মাধ্যমে সম্পর্কিত হয় তার আপন পিতৃপুরুষের সাথে, তার আপন রক্তের বংশের উৎসের সাথে, আর তার আপন ঐতিহ্য অহংকারের ধারাবাহিকতার সাথে ঘটে যায় তার সেতুবন্ধন। এখন এমন করে বলা যাক, সারাটা বছর জুড়েই তো এবং বছরের পর বছর ধরে যতদিন আমাদের আয়ু আছে, অধিকাংশ মানুষ আমাদের গতানুগতিকতার জীবন, সাদামাটা জীবন, কিংবা বরাতের লিখন যে কোনো মতে শুধুই দিন যাপনের গ্লানি, কথা অবশ্য তারপরেও থেকে যায়, সেইখানেই বিশেষ কথা। এবং বাঙালি আমাদের জন্য সবচেয়ে উজ্জ্বল চিহ্নিততা বাঙালির মুক্তিযুদ্ধ, বাঙালির স্বাধীনতার যুদ্ধ। এই রকমের অবকাশ কখনো কখনো এসে থাকে, আজকে যেমন এসছে, 7ই মার্চ যেমন গেছে, 21শে ফেব্রুয়ারি যেমন গেছে, 26শে মার্চ পরশুদিন, এইভাবে যেতে যেতে ডিসেম্বর পর্যন্ত এই রকমের অবকাশ কখনো কখনো এসে থাকে। তখন নিজেদেরকে সম্পর্কিত করে নিতে হয় নিজেদেরই অর্জনের সাথে, স্পষ্ট করে চিহ্নিত করে নিতে হয় ওই আমার অর্জনের সম্ভার, অর্জনের স্বরূপ। আর তা যদি না হয়, সেটা যদি আমরা না করি, তাহলে কাউন্টার রেভলিউশন বা প্রতি বিপ্লবের অপশক্তি বিকৃত, বিভ্রান্ত করে দেয়, কখনো কখনো ভুলিয়ে দেয়, কখনো কখনো হারিয়ে দেয় তাবৎ অর্জনের সম্ভার। সেই কথাটাই এখন ফিরে যেতে চাই।
বাঙালির মহত্তম অর্জন যে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ বলতে বোঝায়টা কি? ধারণা করি যে তা আপনাদের সবারই জানা। তথাপি প্রাসঙ্গিক জিজ্ঞাসার অবতারণা করা যাক, বিশেষ করে আজকের নবীন প্রজন্মের স্বার্থে, ওই মুক্তি এবং মুক্তিযুদ্ধের কথা। ইংরেজি করে যদি বলা যায় তাহলে ওয়ার অফ লিবারেশন। আর আমাদের জন্য বিশেষ করে এবং স্পষ্টতই পাকিস্তান নামের বন্দিশালা থেকে 56,000 বর্গমাইলের বাসিন্দা 7.5 কোটি বন্দী মানুষের মুক্তির নিশানায় সশস্ত্র লড়াই, এটাই মুক্তিযুদ্ধ। আবার এমন করেও বলে নিতে চাই, ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার যুদ্ধ। বস্তুত অন্তত প্রাথমিকভাবে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার যুদ্ধ একটি অপরটির সম্পূরক। বিস্তারে বয়ানের দরকার দেখি না, স্মরণ করছি প্রতীকী সেই মহত্তম নেতার ঐতিহাসিক ডাক, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। আর ব্যাখ্যায় বুঝে নিতে হয় না, অর্থাৎ কিনা সর্বমাত্রিকতাই মুক্তি, দাসত্ব থেকে, ধর্মের নামে, সমাজের নামে বাঁধাবাঁধি থেকে, অন্ধ আনুগত্য থেকে, আশরাফ কৌলিন্যের মাতব্বরি খবরদারি থেকে, আর্থ শোষণ থেকে, এবং অবশ্যই কলোনিয়াল শাসন প্রভুত্ব থেকে, এই তাবৎ মাতৃকতায় যে মুক্তি, সেটাই মুক্তি। তাই নিয়ে মুক্তিযুদ্ধ আমরাই যে প্রথম করেছি তা না। মহাকালের ইতিহাসের সাক্ষ্য সেই দূর অতীতে রোমান অঞ্চলে, রোমানদের এলাকায় একদা হয়েছিল স্পার্টাকাসের নেতৃত্বে দাস অভ্যুত্থান, যীশুখ্রিস্টের জন্মের কয়েকশো বছর আগে। আমরা তো ভুলিনি 1776-এ আমেরিকাতে ব্রিটিশ কলোনিয়াল আগ্রাসনের প্রতিরোধে মার্কিনীদের ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, যেখানে বলা আছে দ্যাট অল মেন আর ক্রিয়েটেড ইকুয়াল, এবং মানুষের অধিকারের কথা বলা হয়েছে 3টি শব্দে, লাইফ, লিবার্টি অ্যান্ড হ্যাপিনেস। এর নিশ্চয়তা চাই। 1776-এর 13 বছরের মাথায় ফরাসি বিপ্লব, সেইখানেও ডিক্লারেশন অফ দ্য রাইটস অফ ম্যান, মানুষের জন্য সাম্য, মৈত্রী, স্বাধীনতা, এই 3টায় মৌল অধিকার। যুগে যুগে পৃথিবীর দেশে দেশে এমনি রয়েছে আরো। সর্বত্র ধ্রুব তারা লক্ষ্য একটি, মানুষের মুক্তি এবং পরশাসন, প্রভু শাসন থেকে মানুষের স্বাধীনতা। আর আমাদের এই দেশে যদি দেখি, কাল ধারাবাহিকতায় 11 শতকে উত্তরের বরেন্দ্র ভূমিতে দিব্যকের নেতৃত্বে কৈবর্ত বিদ্রোহ, অষ্টাদশ ঊনবিংশ শতাব্দীতে ফকির সন্ন্যাসী বিদ্রোহ, নানা স্থানে কৃষক অভ্যুদয়, ফরিদপুর এলাকায় ফরাইজি আন্দোলন, তিতুমিরের বিদ্রোহ, নীল চাষিদের প্রতিরোধ, সিপাহী বিদ্রোহ, এইসব আরো অনেক। এবং তারপর 20-এর শতকে সিলেটের নানকার আন্দোলন, ময়মনসিংহের টঙ্কা আন্দোলন, উত্তর বাংলায় তেভাগা আন্দোলন, ইত্যাদি ইত্যাদি। আর এই সবগুলোর চরিত্র মোটামুটি ভাবে এবং প্রধানতই এই রকমের, কখনো রাজনৈতিক, তবে বেশিরভাগ ক্ষেত্রেই সবটা মিলিয়ে তৃণমূল পর্যায়ের শ্রমজীবী মানুষের অভ্যুত্থান, স্বাধীনতা, মানুষের মুক্তি, মানুষের অধিকার অর্জন। এইবার এই জানা সত্যটাকে আবারও বুঝে নিতে চাই। ইতিহাস কদাপি স্বয়ম্ভু নয়। ইতিহাস কখনো আকাশ থেকে অবতীর্ণ হয় না। ইতিহাস অকস্মাৎ নাজেল হয় না।
কিংবা হঠাৎ করেই হয়ে গেল এমন নয়, ধারাবাহিকতার সড়ক ধরে তা এগোয় এবং সেই সড়ক মোটে সরল সোজা নয়, যাওয়াটা সর্পিল গতিতে, স্পাইরাল গতিতে, কখনো হারিয়ে যাওয়া আবার ফিরে পাওয়া, কখনো পতন কখনো অভ্যুদয়, যে জন্য কথাটা বলা হয়েছে পতন বন্ধুর অভ্যুদয়, কখনো বৈরী শক্তির মার আসে, শেষ পর্যন্ত মানুষ আবার এগিয়ে চলে। অতএব বর্তমান আলোচনার প্রেক্ষিতে এবং মুক্ত বাংলাদেশ বাঙালি প্রসঙ্গে খেয়ালে আনছি 47-এর পর মাত্র 2 যুগের কাল ব্যবধানেই মিছে হয়ে গেল সেই সব জিন্দাবাদ মার্কা স্লোগান, বানানো কায়েদে আজমের ঘোষণা যে পাকিস্তান হ্যাজ কাম টু স্টে, আর প্রায় যে বলা হতো 5000 ইয়ার্স অফ পাকিস্তান। আমাদের সবারই তো অভিজ্ঞতা, অন্তত আমার কাছাকাছি বয়সের যারা, তাদের সবারই প্রত্যক্ষ অভিজ্ঞতা, তাসের ঘরটি কেমন করে গুঁড়িয়ে গেল, ধসে গেল বালির বাঁধ। আসলে ব্যাপারটা ছিল 1500 মাইলের দূরের থেকে এই অঞ্চলে, ওদের ভাষায় যেটা মশরেকি পাকিস্তান, সেইখানে কলোনিয়াল শোষণ শাসন আপন স্বার্থেই, অর্থাৎ ওই কলোনি শোষণের স্বার্থেই ওরা চাপিয়ে দেওয়ার প্রয়াস পেয়েছে, ওরা ধর্মকে ব্যবহার করেছে, পাকিস্তানিত্বের নামে জিগির তুলেছে এবং শেষ অবধি ব্যাপকতায় চরমে উঠেছিল পাকিস্তানি জুলুম শাহী। এদিকে আমরাও অবশ্য থেমে থাকি, আমরাও মেনে নিইনি। আমাদের সবচাইতে বড় জোরটা ছিল কোথায়? আমাদের সবচাইতে বড় জোর যেখানটায় ছিল তার উজ্জ্বলতম জায়গা হচ্ছে 1000 বছরের বাংলা বাঙালিত্বের ঐতিহ্য চেতনা। সেই 47-48 থেকেই আমাদের প্রতিরোধের লড়াই। 14ই আগস্ট পাকিস্তান কায়েম হলো, সেপ্টেম্বর মাস থেকেই প্রতিরোধের লড়াই আরম্ভ হয়েছে এবং 48 থেকে তো সেটা দৃশ্যমান। এখন এমন করে পরপর সাজিয়ে নেই ভাষা আন্দোলন, অর্থাৎ কোন সড়ক ধরে আমরা এগিয়েছি, তখনকার যারা তাদের সহজেই স্মরণ করবেন, নতুন যারা বিশেষ করে তাদের জন্যই আমার এই কথাগুলো বলা। ভাষা আন্দোলন, 1949-এ টাঙ্গাইলে উপনির্বাচন, 54-তে যুক্তফ্রন্ট নির্বাচন, 70-এ সাধারণ নির্বাচন, সমান্তরালে পাশাপাশি বাঙালির সাংস্কৃতিক আন্দোলন, সাম্প্রদায়িকতাকে হঠাৎ রুখে দাঁড়ানো, ছাত্রদের শিক্ষা আন্দোলন এবং 6 দফা, 69-এ গণ অভ্যুত্থান, ছাত্রদের 11 দফা, শেষ সীমান্তে লাস্ট ফ্রন্টিয়ারে। এবং বলা হচ্ছিল যে 6 দফা, 69-এ গণ অভ্যুত্থান, ছাত্রদের 11 দফা, শেষ সীমান্তে লাস্ট ফ্রন্টিয়ারে 71-এর মুক্তিযুদ্ধ। এখন লক্ষ্য করব 47 থেকে 71, 24 বছরের এই কাল পর্ব জুড়েই প্রতিরোধ আন্দোলন থেকে, যেটা আরম্ভ হয়েছিল প্রতিরোধ আন্দোলন থেকে কোটি বাঙালির সশস্ত্র মুক্তিযুদ্ধ এবং শেষ পর্যন্ত পলিটিক্যাল কালচারাল আইডেন্টিটির বাংলাদেশে উত্তরণ ঘটে গেল। একই সাথে আমরা জেনে রাখছি, একদম মাটির কাছাকাছি মানুষ যারা, এই সমস্ত মানুষকে নিয়ে আমরা যারা, বাংলাদেশের সমস্ত বাসিন্দা যারা মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ, তাদের বিশ্বাসের, ইমানের উচ্চারণ কি ছিল? তখনকার যারা আছেন তারা স্মরণ করতে পারেন, এই ইমানের উচ্চারণ ছিল তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, ছিল এই সব কথা
জাগো জাগো বাঙালি জাগো। আমরা বলতাম হাজার বছরের বাংলা, আমাদের গান এসে গেল আমার সোনার বাংলা। পুনরায় উচ্চারণে আসলো বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো, জনতার সংগ্রাম চলবেই চলবেই। এ তো কেবল উচ্চারণ মাত্র নয়, রক্ত শপথে রাখি বন্ধন, রক্ত শপথে রাখি বন্ধন। এইভাবে বর্ণনা করা যায়, যেমন রবীন্দ্রনাথ তার কবিতার থেকে যদি চরণ নেই, চট্টগ্রামে যারা মুক্তিযোদ্ধা নিশ্চয়ই তারা শিহরিত হবেন তাদের নিজেদের অভিজ্ঞতা থেকে। লক্ষ্য পরাণে শঙ্কা না মানে না রাখে কাহারও ঋণ, কিংবা সেই সময়টা হয়ে গেছিল জীবন ও মৃত্যু পায়ের ও ভৃত্য চিত্ত ভাবনাহীন। আবেগ আবেগ নিশ্চয়ই ছিল, তবে সেই আবেগ অর্জনের লক্ষ্যে, সেই আবেগ কনভিকশন থেকে, সেই আবেগ কমিটমেন্ট থেকে। গ্রাম গ্রামান্তরে বিশাল অঞ্চল অবধি লক্ষ লক্ষ বাঙালির অন্তরে কাজ করেছিল আত্মোৎসর্গের সেই আবেগ। অবশ্যই গুরুত্ববাহী কথা আরো রয়ে যাবে। এখন পেছন ফিরে তাকিয়ে স্মরণ করছি ইতিহাস কিভাবে এগিয়ে গেছে, এবং আমরা জানি যে ইতিহাস কথা বলে। মহাকালের সন্তান প্রতীকী কণ্ঠে ইতিহাস কথা বলে। যেমন কিনা ফরাসি দেশে ইতিহাস কথা বলেছিল জোয়ান অফ আর্কের কণ্ঠে, তুরস্কে কামাল পাশার কণ্ঠে, চীনে মাও সেতুংয়ের কণ্ঠে, ইন্দোনেশিয়াতে বাং সুকর্ণ, ভারতে মহাত্মা গান্ধী, ভিয়েতনামে হো চি মিন, দক্ষিণ আফ্রিকায় বা সমগ্র কালো আফ্রিকায় নেলসন ম্যান্ডেলা, বাংলাদেশ অঞ্চলে তেমনি অনন্য তেমনি শেখ মুজিব। এখন পরপর ইতিহাসের পাতা উল্টে যাব। মহত্তম সেই প্রতীকের ঘোষণা, মহত্তম সেই প্রতীক যে ডাক দিয়েছিলেন 1955-তে 25শে আগস্ট করাচিতে পাকিস্তান গণপরিষদে, তখন তার যে ঘোষণা বা উক্তি, দ্য বার্ড বেঙ্গল হ্যাজ এ হিস্ট্রি, হ্যাজ এ ট্র্যাডিশন অফ ইটস ওন। 1966-তে তারই তো 6 দফা আমাদের বাঁচার দাবি, 6 দফা অর্থাৎ আমাদের বাঁচার দাবি। তারই কণ্ঠে প্রতিধ্বনিত হলো জনসাধারণের পক্ষ থেকে। 1969-এর 5ই ডিসেম্বর রমনা রেসকোর্স ময়দানে তিনি উচ্চারণ করেছিলেন, জনসাধারণের পক্ষ থেকে আমি ঘোষণা করছি আজ থেকে পাকিস্তানের পূর্বাঞ্চলের প্রতিষ্ঠির নাম পূর্ব পাকিস্তানের পরিবর্তে শুধুমাত্র বাংলাদেশ হইবে। তখনও 2 বছর দেরি ছিল। অতঃপর 7ই মার্চ সেখানে তার যে ঘোষণা, তা বারংবার বলবার প্রয়োজন করে না। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা। এবং 25শে মার্চ ঘড়ির কাঁটা রাতে যখন মধ্যপ্রহর পেরিয়েছে, 26শে মার্চের সন্ধি লগ্নে পুনরায় সেই প্রতীকী কণ্ঠে ঘোষণা এলো, আপনাদের চট্টগ্রামে এসেও পৌঁছেছিল, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। বাংলাদেশের মানুষ যে যেখানে আছেন, আপনাদের যা কিছু আছে তা নিয়ে সেনাবাহিনীর দখলদারির মোকাবেলা করবার জন্যে আমি আহ্বান জানাচ্ছি। পাকিস্তানি দখলদার বাহিনীর শেষ সৈন্যটিকে বাংলাদেশের মাটি থেকে উৎখাত করা এবং চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আপনাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। তারপর ইতিহাস, পৃথিবীর মানচিত্রে নতুন আর এক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয়। বাসিন্দা মানুষ আমরা হাজার বছরের বাহিত বাঙালিত্বের আইডেন্টিটির ঠিকানা খুঁজে পেলাম। আলোচনার শুরুতে বলা গেছে নতুন মিলেনিয়ামের পটভূমিতে আমাদের এবারকার স্বাধীনতা দিবস। তাৎপর্যটা অবশ্য জেনে নেব। মিলেনিয়াম মানে কি?
ধর্মগ্রন্থে বলছে, মিলেনিয়াম কথাটির অর্থ ধর্মগ্রন্থে বলছে when holiness will prevail, অর্থাৎ সেটাই মিলেনিয়ামের কাল, যখন শুভ্র পবিত্রতা বিরাজ করবে। হোলিনেস কিংবা শুভ্র পবিত্রতা এটা বিমূর্ত কতিপয় শব্দ, তা তো নয়। এই শুভ্র পবিত্রতা কার জন্য? নিশ্চয়ই ওই আশরাফুল মাখলুকাত মানুষের জন্য। আর কখন তা সম্ভব? মিলেনিয়াম কখন সম্ভব? মানুষের জন্য শুভ পবিত্রতা, মানুষের জন্য হোলিনেস কখন সম্ভব? যখন মুক্ত মানুষের জীবন তার স্বাধীন বাসভবনে। বাসনা যে এখন আমরা মিলিয়ে নেই বাঙালির মুক্তিযুদ্ধ আর স্বাধীনতার যুদ্ধে বিজয়, অতঃপর নতুন মিলিনিয়ামের কালো পটভূমিতে বিশ্বাসে, স্বপ্নে, শান্তিতে, স্বস্তিতে, সুখে ভরা আমাদের নিশ্চিত আশ্রয়ের ঠিকানা। এবং সেই ঠিকানায় একান্ত করেই চাওয়া, সেই ঠিকানায় একান্ত করেই প্রার্থনা, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এতক্ষণ আপনারা অতীব কষ্টের ধৈর্যের সাথে আমার এই দীর্ঘ বক্তৃতা শুনেছেন। আপনাদের কাছে আমি বিশেষ বাধিত। আপনাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। শেষ করবার আগে 1942-এ কাজী নজরুল ইসলাম যে কথাটা বলেছিলেন, বাংলার জয় হোক, বাঙালির জয় হোক, তার কণ্ঠরুদ্ধ হওয়ার আগেই তার শেষ প্রার্থনা ছিল বাংলার জয় হোক, বাঙালির জয় হোক। চট্টগ্রামের মানুষ, আপনারা বাংলাদেশের তাবৎ মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু জনকের নেতৃত্বে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করে, মুক্ত বাঙালিত্বকে প্রতিষ্ঠিত করে বাংলার জয়কে নিশ্চিত করেছেন, বাঙালির জয়কে নিশ্চিত করেছেন। অতএব পুনরায় সমস্বরে আমরা উচ্চারণ করব, মুক্তিযুদ্ধের সংগ্রাম চলবেই চলবে এবং জয় বাংলাকে যথার্থ অর্থে আমাদের আপন ঘরে, আমাদের ঘরের সন্তান সন্ততির জন্যে, আমাদের পরের প্রজন্ম, তার পরের প্রজন্ম, তার পরের প্রজন্মের জন্যে সেই জয়ী বাংলাকে প্রতিষ্ঠিত করবে। অতএব পুনরায় আওয়াজ, জয় বাংলা। এখন আমি চট্টগ্রাম স্বাধীনতা মেলা সপ্তাহের উদ্বোধন ঘোষণা করছি। আপনাদের ধন্যবাদ। ভাসি বাংলায়, হাসি বাংলায় জেগে রই, আমি বাংলায় মাতি উল্লাসে করি বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলায় আমার